রাজনৈতিক মহলে দীর্ঘ গুঞ্জন আর জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশের মাটিতে ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে তিনি বর্তমানে তার পৈতৃক ভিটা গোপালগঞ্জে অবস্থান করছেন বলে একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। তবে বিষয়টি এখনই প্রকাশ করতে চাইছেন না তিনি নিজেই। আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে ঈদ আনন্দ শুরু, হঠাৎ গিরগিটির মতো রং পাল্টাল বিএনপি। আওয়ামী লীগকে ফেরার আহ্বান স্পিকার হাফিজের। সারা দেশে আওয়ামী লীগের এক দফা ঘোষণা। ধানমন্ডি ৩২ নম্বর ভাঙায় অবশেষে ডক্টর ইউনুস এর বিচার শুরু। দিল্লি থেকে ফাইনাল খেলা দেখিয়ে দিল শেখ হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ফিরতে মরিয়া আওয়ামী লীগ সাজাতে চায় মাস্টার প্ল্যান। আওয়ামী লীগের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, একই সাথে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। আপনাদেরকে আমরা সমাজে স্বাগতম জানাবো। জুলাই সনদ দেশের জনগণের প্রয়োজন। আওয়ামী লীগ আজকেও কালকেও 50 বছর পরে হলেও ক্ষমতায় আসবে। সনদের কোনো প্রয়োজন নাই, প্রয়োজন একটি প্রতিনিধিত্বশীল জাতীয় সংসদ। এই গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই। এটি সম্পূর্ণভাবে একটি গোষ্ঠী জনগণের উপর চাপিয়ে দিয়েছে। কড়া হুঁশিয়ারি দিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। ইউনূস সরকারের সমালোচনা করেছেন তিনি। মুক্তিযোদ্ধাদের ছোট করার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশ যতদিন থাকবে ঠিক সমপরিমাণ অধ্যাপক ইউনূস বাংলাদেশের মানুষের ঘৃণার মানুষ হিসেবে বিবেচিত হবেন। অধ্যাপক ইউনূসের শুধু এনজিও করা ছাড়া, সুদের ব্যবসা করা ছাড়া আর কোনো মূল্যায়ন করা যায়, এটা আমার কাছে এখন খুব বিস্ময় লাগে। প্রিয় দর্শক, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরে আসতে পারবেন এবং কিভাবে আসবেন, কতদিন পরে আসবেন সেটি জানতে পারবেন আজকের এই পুরো নিউজটির মাধ্যমে। তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো ভিডিওটি একটু না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটা লাইক দিয়ে এবং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে আসা যাক। রাজনৈতিক মহলে দীর্ঘ গুঞ্জন আর জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশের মাটিতে ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে তিনি বর্তমানে তার পৈতৃক ভিটা গোপালগঞ্জে অবস্থান করছেন বলে একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। তবে বিষয়টি এখনই প্রকাশ করতে চাইছেন না তিনি নিজেই। ধারণা করা হচ্ছে আগামী সিটি নির্বাচন এবং দলের আসন্ন কাউন্সিলর নির্বাচনকে কেন্দ্র করেই তার এই গোপন মিশন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার পৈতৃক বাসভবন ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। স্থানীয় সূত্র বলছে, গত কয়েকদিন ধরে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা অন্য সময়ের তুলনায় অনেক বেশি জোরদার। শেখ হাসিনা সেখানে অবস্থান করলেও নেতাকর্মীদের বড় কোনো জমায়েত করতে নিষেধ করা হয়েছে। মূলত কৌশলগত কারণেই এই লুকোছাপা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সামনেই সিটি নির্বাচন। এই মুহূর্তে শেখ হাসিনার প্রকাশ্য উপস্থিতি নির্বাচনের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং প্রতিপক্ষের কৌশল বুঝতে তিনি সময় নিচ্ছেন। সূত্র আরও বলছে, সিটি নির্বাচন এবং দলের কাউন্সিলর নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত তিনি প্রকাশ্যে আসবেন না। নির্বাচনের ফল এবং দলের অভ্যন্তরীণ সাংগঠনিক অবস্থা পর্যবেক্ষণ করে তারপরেই তিনি তার নেতাকর্মীদের সামনে উপস্থিত হওয়ার পরিকল্পনা করছেন। যদিও বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি, তবে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। অনেক অনুসারী মনে করছেন, প্রিয় নেত্রীর এই প্রত্যাবর্তন দলের ঝিমিয়ে পড়া নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করবে। এখন প্রশ্ন হচ্ছে, সিটি নির্বাচনের ঠিক কতদিন পর তিনি জনসম্মুখে আসেন? গোপালগঞ্জের মাটি থেকেই কি শুরু হবে নতুন কোনো রাজনৈতিক সমীকরণ? উত্তর পেতে অপেক্ষা করতে হবে নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বর্তমানে রাজনৈতিক অঙ্গন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুঞ্জন চলছে। তবে এই গুঞ্জন বা আবেগের বাইরে আইনি প্রক্রিয়াটি ঠিক কেমন হতে পারে তা নিয়ে একটি বিশেষ সংবাদ প্রতিবেদন নিচে দেওয়া হলো। গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নানা গুঞ্জন ডালপালা মেলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ দাবি করছেন তিনি গোপনে ফিরছেন, আবার কেউ বলছেন তাকে ফিরিয়ে আনা হচ্ছে। তবে আবেগের এই ঢেউ সরিয়ে রাখলে আইনি প্রক্রিয়ায় তাকে দেশে ফেরানোর বিষয়টি একটি জটিল ও দীর্ঘ পথ।
যদি বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয় তবে প্রধানত দুটি আইনি পথ সামনে আসবে। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করে দেশে আনার একটি প্রক্রিয়া ইতিমধ্যে আলোচনায় এসেছে। আইনগঞ্জদের মতে শেখ হাসিনাকে দেশে ফেরানোর ক্ষেত্রে কোনো রাজনৈতিক গুঞ্জন নয়, বরং সুনির্দিষ্ট আইনি অভিযোগই হবে প্রধান ভিত্তি। এক্ষেত্রে প্রধানত তিনটি ক্ষেত্রে তাকে ফেরানোর প্রক্রিয়া চলতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলিট এবং হত্যার নির্দেশের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে। এই বিচারের স্বার্থেই তাকে প্রধান আসামি হিসেবে ফেরত চাওয়ার জোরালো আইনি ভিত্তি তৈরি হচ্ছে। বিগত বছরগুলোতে মেগা প্রজেক্ট সহ বিভিন্ন খাতে দুর্নীতির যে অভিযোগগুলো সামনে আসছে তার দায়ে অভিযুক্ত হিসেবে তাকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হতে পারে। গুম সংক্রান্ত তদন্ত কমিশন গঠিত হয়েছে। সেখানে যদি সরাসরি তার সংশ্লিষ্টতা প্রমাণিত হয় তবে মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাকে আন্তর্জাতিক চাপে ফিরিয়ে আনার পথ প্রশস্ত হবে। আইন থাকলেও বাস্তবে এটি রাজনৈতিক সদিচ্ছার উপর নির্ভর করে। ভারত ও বাংলাদেশের বর্তমান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং চুক্তির ধারা অনুযায়ী ভারত যদি মনে করে এই মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তবে তারা হস্তান্তরের অনুরোধ নাকচ করার আইনি সুযোগ রাখে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা অনেক দিন ধরে। তবে সম্প্রতি ভারতের পররাষ্ট্র দপ্তরের একটি মন্তব্যের পর বিষয়টি ঘিরে গুঞ্জন কিছুটা বেড়েছে। Yes, we have received the request and this request is being examined as part of ongoing judicial and internal legal processes. We remain committed to the best interest of the people of Bangladesh. 17 এপ্রিল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, হাসিনার প্রত্যর্পণের জন্য বাংলাদেশের অনুরোধটি পরীক্ষা করা হচ্ছে। এটি ভারতের অভ্যন্তরীণ ও আইনি প্রক্রিয়ার অংশ বলেও মন্তব্য করেন তিনি। এতে একদিকে যেমন হাসিনাকে ফেরত দিতে বাংলাদেশের অনুরোধ পাওয়ার কথা স্বীকার করে দেন জয়সওয়াল, অন্যদিকে এও পরিষ্কার হয় যে এটি নিয়ে ভারত সরকার যাচাই বাছাই করছে। নিশ্চিতভাবে কিছু না বললেও এই মন্তব্য কি নয়াদিল্লির তরফে নতুন কোনো পরিবর্তনের আভাস? এর আগে বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠকে বিষয়টি উত্থাপন করা হয়েছে এবং হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছে। সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দিল্লি সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও বৈঠকে প্রসঙ্গটি তোলেন। হাসিনার প্রত্যর্পণ সংবেদনশীল বিষয়। সেই নিরিখে ধারণা করা হয় বিষয়টি সুরাহা করতে আইনি বিতর্কের চেয়ে রাজনৈতিক সমঝোতা ও কূটনৈতিক তৎপরতাই বেশি গুরুত্ব রাখবে। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। তবে জয়সওয়াল যে আইনি প্রক্রিয়ার কথা উল্লেখ করেছেন তা ভারতের 1962 সালের প্রত্যর্পণ আইনের সঙ্গেও সম্পর্কিত। সেই প্রত্যর্পণ আইন অনুযায়ী প্রত্যর্পণের অনুরোধ পাওয়ার পর ভারত সরকার একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করবে। সেই ম্যাজিস্ট্রেট খতিয়ে দেখবেন যে হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর ভিত্তি কতটুকু। ম্যাজিস্ট্রেটকে সেই পলাতক অপরাধীর বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানা জারি করতে হয় যেন তাকে হাজির করা যায়। অবশ্য এই মামলায় সেটির প্রয়োজন হবে না, কারণ হাসিনা বর্তমানে ভারত সরকারের আশ্রয়ে রয়েছেন। আইনের ভাষায় পলাতক অপরাধী হাসিনা যখন আদালতে হাজির হবেন তখন ম্যাজিস্ট্রেট প্রত্যর্পণের অনুরোধের সঙ্গে দেয়া প্রমাণাদি, তথ্য উপাত্ত খতিয়ে দেখবেন, ঠিক যেন মামলাটির বিচার ভারতেই হচ্ছে। বিচারক যাচাই করবেন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রাথমিকভাবে অভিযোগ যৌক্তিক মনে হয় কিনা, অর্থাৎ ভারতে বিচার হলেও এসব অভিযোগ ও প্রমাণ ধোপে টিকত কিনা। ভিত্তি পাওয়া গেলে ম্যাজিস্ট্রেট হাসিনাকে ভারতের কারাগারে পাঠানোর আদেশ দিতে পারেন এবং তদন্তের ফলাফল কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট করবেন। সেই রিপোর্টের সঙ্গে সরকারের কাছে বিবেচনার জন্য হাসিনা যদি লিখিত কোনো বক্তব্য দিতে চান সেটিও পাঠাতে পারেন। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অনুরোধকারীর পক্ষ অপরাধের প্রমাণ দিতে বাধ্য নয়, শুধু গ্রেফতারি পরোয়ানা ও পরিচয়ের প্রমাণ দিলেই চলে। ভারতের আইনজ্ঞদের মতে এই মামলাটি জটিল এবং এখানে অনেকগুলো স্পর্শকাতর বিষয় রয়েছে। প্রত্যর্পণ চুক্তি ও ভারতের প্রত্যর্পণ আইন দুটিতেই কিছু শর্ত রয়েছে, যার কারণে একটি দেশ চাইলে প্রত্যর্পণে রাজি না হবার সুযোগ রয়েছে। সেটা হাসিনার ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। বিশেষজ্ঞদের মতে যদি অভিযোগগুলো রাজনৈতিক প্রকৃতির হয় অথবা যদি অভিযুক্ত ব্যক্তি অর্থাৎ হাসিনা প্রমাণ করতে পারেন যে বাংলাদেশে তিনি ন্যায্য বিচার পাবেন না, তাহলে ভারত তাকে প্রত্যর্পণ করতে অস্বীকার করতে পারে। তবে আইন ও চুক্তি উভয় ক্ষেত্রেই বলা আছে হত্যা, অপহরণ ও গুমের মতো অপরাধগুলো রাজনৈতিক অপরাধ হিসেবে গণ্য হবে না। বিশেষজ্ঞরা মনে করেন হাসিনাকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধীনে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত, বিচার ও দণ্ডিত করা হয়েছে। সাধারণ হত্যা মামলার চেয়ে এই ধরনের অপরাধের ক্ষেত্রে সাক্ষ্য প্রমাণের মানদণ্ড অনেক বেশি উঁচু। ভারতে মানবতা বিরোধী অপরাধের কোনো বিশেষ আইন নেই, তবুও একই ধরনের অপরাধের বিচার ভারতেও হতে পারে।
কারণ ভারতের নিজস্ব আইনে হত্যাযোগ্য, হত্যায় প্ররোচনা ও অপহরণ বা গুমের মতো অপরাধের বিরুদ্ধে সুরক্ষা দেওয়া হয়েছে। ভারত এখনও হাসিনার অবস্থা স্পষ্ট করেনি। তিনি কি রাজনৈতিক আশ্রয় পেয়েছেন নাকি দিল্লিতে শরণার্থী হিসেবে আছেন তাও জানায়নি। ভারত কেবল এটুকু বলেছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বিশেষ ব্যবস্থায় সেখানে রয়েছেন। শরণার্থী সুরক্ষা সংক্রান্ত আইন অনুযায়ী কোনো ব্যক্তিকে এমন দেশে ফেরত পাঠানো নিষিদ্ধ যেখানে তার জীবন, স্বাধীনতা কিংবা মর্যাদা হুমকির মুখে পড়তে পারে। ভারত যদিও আন্তর্জাতিক শরণার্থী কনভেনশনের স্বাক্ষরকারী দেশ নয়, তবে ভারতের নিজস্ব আইন ও রীতিতে শরণার্থী সুরক্ষার বিধান রয়েছে। তবে এই আইন ভারত সব ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করে না। এ প্রসঙ্গে আইনজ্ঞদের মতামত হল, ভারত যাদের আশ্রয় দিয়েছে তাদের রক্ষা করার কোনো আইনি বাধ্যবাধকতা আছে কিনা সে বিষয়ে ভারতের পক্ষ থেকে অন্তত জনসম্মুখে এমন কোনো লিখিত প্রতিশ্রুতির কথা জানা যায় না। তবে যদি তেমন কোনো প্রতিশ্রুতি থেকেও থাকে, ন্যায়ের স্বার্থে সেই প্রতিশ্রুতি প্রত্যাহার করে কাউকে তার দেশে ফেরত পাঠানো যেতেই পারে।